আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সুপ্রিয় শিক্ষার্থী, ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি নাসির ফারুক, প্রভাষক, গ্রিনফিল্ড স্কুল অ্যান্ড কলেজ। আজকে আমি তোমাদেরকে ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিংয়ের তৃতীয় অধ্যায় অর্থের সময়মূল্যের কিছু সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। এই প্রশ্নগুলো সর্বদা পরীক্ষায় 1 মার্কের জন্য এবং বহু নির্বাচনী প্রশ্নে এসে থাকে। আজকে ইম্পর্টেন্ট এবং বিগত সালে যে সকল প্রশ্নগুলো পরীক্ষায় এসে থাকে এই ধরনের কিছু ইম্পর্টেন্ট টপিকসগুলো আজকে তোমাদেরকে আলোচনা করব ইনশাআল্লাহ। আশা করি তোমরা যদি মনোযোগী হও এবং আমার এই ক্লাসটি ভালো করে দেখে থাকো তাহলে তুমি সহজেই প্রশ্নগুলো অ্যান্সার করতে পারবে। তা আমরা ফার্স্টে দেখি যে আমরা কি কি টপিকসগুলো এখানে আলোচনা করব। তোমরা জানো যে অর্থের সমমূল্য এই অধ্যায়টি অনেক ইম্পর্ট্যান্ট। এখানে অনেকগুলো ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে, এখানে থিওরিক্যাল প্রবলেমগুলো আছে, এখানে ম্যাথমেটিক্যাল বেসিক অর্থাৎ 7 মার্কের ম্যাথ থাকে। আর এমসিকিউর ক্ষেত্রে বেসিক্যালি অনেকগুলো এমসিকিউ থাকে যেগুলোতে ম্যাথ থাকে বেশিরভাগ। তারপরে আমরা ব্যতিক্রম কিছু কিছু কথা আছে, যেমন এগুলো আমরা আলোচনা করা হয়নি হয়তোবা, যে আমাদের লেকচার আসেনি, যেমন কার্যকরী সুদ কি, তারপর রুল 72, রুল 69 কি, নামিক সুদ এবং কার্যকরী সুদের মধ্যে পার্থক্য কি, বাট্টাকরণ এবং চক্রবৃদ্ধিকরণের বেসিক থিং কি, এগুলো নিয়ে আমরা জাস্ট আলোচনা করিনি। আজকে ইনশাল্লাহ আমি এই টপিকসগুলো নিয়ে কিছু কথা বলবো, আশা করি তোমরা বুঝতে পারবে। আর এখানে যে ম্যাথমেটিক্স প্রবলেমগুলো আছে এগুলো আমি জাস্ট সূত্রগুলো বসিয়ে এবং সলভ করার একটা কৌশল দেখিয়ে দেব, তোমরা ক্যালকুলেটরে সলভ করতে পারবে ইনশাআল্লাহ। তা আমরা দেখি আসলে বেসিক যে ইম্পর্টেন্ট কথাগুলো, যেই প্রশ্নগুলো সাধারণত এই পরীক্ষা এই চ্যাপ্টার থেকে দিয়ে থাকে পরীক্ষা, তা আমরা সেই প্রশ্নগুলো নিয়ে আজকে কথা বলতেছি। 1 নম্বর বলছে এখানে অর্থের সময় মূল্য বা অর্থ কখন পরিবর্তন হয়ে থাকে। 2 নম্বর বলছে সময়ের পরিবর্তনের সাথে সাথে অর্থের মূল্যের পরিবর্তনকে কি বলা হয়ে থাকে, 2 নম্বর টপিক। 3 নম্বর বলছে সুযোগ ব্যয় কি। 4 নম্বর বললো সিদ্ধান্তের সাথে অর্থের সমমূল্য কীভাবে কাজ করে থাকে, অর্থাৎ আমরা যে কোনো সিদ্ধান্ত দেই না কেন তখন অর্থের মূল্য কীভাবে কাজ করে। 5ম হলো অর্থের সমমূল্যের অগ্রাধিকারের কারণ কি। এই কথাগুলো বা এই টপিকগুলো অনেক ইম্পর্টেন্ট তোমাদের জন্য। সো প্রিয় শিক্ষার্থী, আমরা হয়তোবা অনেক লেকচারে এই কথাগুলো বলে থাকতে পারি, তারপরে জাস্ট আজকে আমি কিছু ধারণা দিচ্ছি যাতে করে তোমরা সহজেই এই অধ্যায়ের প্রশ্নগুলো সহজেই অ্যান্সার করতে পারো, বিশেষ করে 1 মার্ক এবং এমসিকিউর জন্য। তোমরা জানো ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিংয়ের এমসিকিউ কোশ্চেন একটু কঠিন করে, একটু ক্রিটিক্যাল করে থাকে। তুমি যদি মেইন বইটা ভালো করে না পড়ে থাকো এবং বিগত সালের প্রশ্নগুলোকে ভালো করে প্র্যাকটিস না করে, তাহলে সহজে তুমি প্রশ্নগুলো অ্যান্সার করতে পারবে না। আর যদি কন্টিনিউ প্র্যাকটিস করে দেখা যাবে যে কোনো না কোনো প্রশ্নই তোমার কমন পড়ে যাবে। এইভাবেই তুমি প্র্যাকটিস যত বেশি করবে তত বেশি পরীক্ষা প্রশ্ন অ্যান্সার করতে পারবে। সো আমি 1 নম্বর থেকে শুরু করছি। 1 নম্বর বলছে অর্থ কখন পরিবর্তন হয়। আমরা জানি অর্থ বা মূল্য পরিবর্তন হয় মূলত সময়ের কারণে। আমি একদিন বলেছিলাম যে সাপোজ এই একটি কলম আমার কাছে আছে, এই একই কলম একই কোয়ালিটির একই পরিমাপ সব সেম থাকবে, শুধুমাত্র এই কলমটা আজকে যে মূল্যটা আছে 10 বছর পরে সেটা পরিবর্তন হয়ে যাবে। সব কিছু সেম থাকবে, শুধুমাত্র সময় পরিবর্তন হওয়ার সাথে সাথে, বছর বা টাইম পরিবর্তন হওয়ার সাথে সাথেই মূল্য পরিবর্তন হয়ে যাবে। এই জন্য সাধারণত বলা হয় অর্থ কখন পরিবর্তন হয়। অর্থ পরিবর্তন হয়ে থাকে সময়ের সাথে সাথে। তাহলে আমরা লিখতে পারি অর্থ পরিবর্তন হয়ে থাকে সময়ের সাথে সাথে। অর্থাৎ যদি সময় পরিবর্তন হয়ে থাকে তাহলে অর্থের মূল্য পরিবর্তন হয়ে যাবে। সো আমি আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা বুঝতে পারছো। আর এটা যদি কনফিউশন থাকে তাহলে তুমি বাস্তবের সাথে দেখবে যে কোনো কিছুর মূল্য আমাদের পরিবর্তন হয়। একটি নতুন মডেলের মোবাইল আসলে, একটা কম্পিউটার আসলে, একটা ল্যাপটপ আসলে, একটা গাড়ি আসলে যে মূল্য থাকে 10 বছর পরে দেখা যাচ্ছে সেটা মূল্য পরিবর্তন হবে, হয়তোবা সেটা বাড়বে অথবা সেটা কমে যাবে। এই যে পরিবর্তন হচ্ছে এটা শুধু বছর চেঞ্জ বা সময় চেঞ্জ হলেই পরিবর্তন হয়ে গেছে। সো আমি আশা করি বুঝতে পারছি। আমাদের দ্বিতীয় ইম্পর্টেন্ট টপিকস হলো
যে প্রিয় শিক্ষার্থী, আমাদের দ্বিতীয় কোশ্চেন ছিল সময়ের পরিবর্তনের সাথে সাথে অর্থের মূল্যের পরিবর্তনকে কী বলে। এই ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা সাধারণত 2 মার্কের জন্য 1 মার্কের জন্য সবসময় থেকে থাকে। তা আমরা জানি অর্থের সময় মূল্যের একটি সংজ্ঞা ছিল যে সময়ের পরিবর্তন হওয়ার সাথে সাথে অর্থের মূল্যের পরিবর্তন হয়, আর একই বলা হয় অর্থের সময় মূল্য। তাহলে আমরা এটার অ্যান্সার লিখতে পারি অর্থের সময় মূল্য। এটাকে জাস্ট বেসিক থিঙ্ক হলো যে সময় পরিবর্তন হওয়ার সাথে সাথে অর্থের মূল্যের পরিবর্তন হবে, আর কি অর্থের সময় মূল্য বলা হয়ে থাকে। তৃতীয় নম্বর কোশ্চেন ছিল সুযোগ ব্যয় কি। আমরা সুযোগ ব্যয়ের ক্ষেত্রে আমরা একটি অপশন ছিল যে একজন বিনিয়োগকারীর কাছে যদি অর্থের ঘাটতি থেকে থাকে, অর্থের সীমাবদ্ধ থেকে থাকে, তাহলে সে যদি একাধিক প্রকল্প থাকে, যে কোনো একটি প্রকল্প নেওয়ার কারণে সে অপর প্রকল্পগুলোর সুযোগ থেকে বঞ্চিত হতে হয়। অর্থাৎ একজন ব্যক্তির এ প্রকল্প আছে, বি আছে, সি আছে, 3টি প্রকল্প আছে। এতে মুনাফা 10%, বিতে হবে 12%, সিতে হচ্ছে 11%। আমার প্রশ্ন হলো যেটা 3টি প্রকল্পে বিনিয়োগ করলে সে 12 আর 11 কত হবে, 23 আর 10 33% সে মুনাফা অর্জন করতে পারছে। কিন্তু তার আর্থিক স্বল্পতার কারণে যে কোনো একটি প্রকল্প গ্রহণ করলে বাকিটি মিস করতে হবে। সো আমি মনে করি একজন স্বাভাবিক ব্যক্তি যদি বি প্রকল্প গ্রহণ করে, তার সি এবং এ কে বর্জন করতে হচ্ছে। এজন্য সি এবং এতে বিনিয়োগ না করার কারণে যে মুনাফাটা হতো সেই সুযোগ থেকে সে বঞ্চিত হচ্ছে। এই বঞ্চিত হওয়াকে বলা হয় সুযোগ ব্যয়। সো আমি আশা করি তোমরা বুঝতে পারছো। একজন ছাত্র বা একজন ব্যবসায়ী বিনিয়োগ করার ক্ষেত্রে সে সর্বোচ্চ প্রকল্প বা সবচেয়ে ভালো প্রকল্পকে এভাবে নির্বাচন করে একটি প্রকল্প গ্রহণ করে বাকিগুলো বর্জন করে। যে বাকিগুলোতে বর্জন করার কারণে ওই প্রকল্প থেকে যে প্রফিট আসতো সেই প্রফিট থেকে বঞ্চিত হতে হচ্ছে, এটিকে বলা সুযোগ ব্যয়। চতুর্থ নম্বর প্রশ্ন ছিল সিদ্ধান্তের সাথে অর্থের মূল্য কীভাবে কাজ করে থাকে। এখন আমরা যখন একটি প্রকল্প মূল্যায়ন করি তখন প্রকল্প থেকে যারা প্রকল্প সাধারণত অফারটি দিয়ে থাকে তারা 10 বছর পর বা 20 বছর পর কী পরিমাণ প্রফিট হবে এটা একটা সম্ভাব্য একটা তালিকা দেখা, এটা অর্থের সমমূল্যের মাধ্যমে নির্ণয় করা যায়। কারণ আমরা জানি অর্থের সমমূল্যের দ্বারা ভবিষ্যৎ মূল্য নির্ণয় করা যায়, অর্থের সমমূল্যের মাধ্যমে একইভাবে বর্তমান মূল্য নির্ণয় করা যায়। যেহেতু বর্তমান বা ভবিষ্যৎ মূল্য যে কোনো একটি প্রকল্প মূল্যায়ন করার ক্ষেত্রে আমরা দেখি যে বর্তমানে কী পরিমাণ অর্থ বিনিয়োগ করতে হবে, সেই অর্থ বিনিয়োগ করে 10 বছর 20 বছর বা 25 বছর বা 100 বছর পরে আমাদের কী পরিমাণ সম্ভাব্য আয় হতে পারে, কী পরিমাণ খরচ হতে পারে, প্রকল্প চলবে কি চলবে না, এই সমস্ত সিদ্ধান্তই অর্থের সমমূল্যের মাধ্যমে নির্ধারণ করা যায়। যার কারণে আমরা বলতে পারি অর্থের সমমূল্যের মাধ্যমে কী করে থাকে, মূল্যায়ন করা হয়ে থাকে। পঞ্চম নম্বর সর্বশেষ টপিক ছিল এই পৃষ্ঠা অর্থের সমমূল্যের অগ্রাধিকারের কারণ। অর্থের সমমূল্যের অগ্রাধিকারের অনেকগুলো কারণ আছে, তার ভিতরে 1 নম্বর আছে ভোগ 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 2 নম্বর হলো যেটা অনিশ্চয়তা, 4 নম্বর যেটা বর্তমান মূল্যকে, হ্যাঁ এই দুইটা জাস্ট টপিকস নিয়ে আমি এনাদের আর কয়েকটা টপিকস আছে দুইটা নিয়ে কথা বলছি। সেটা হলো আমরা জানি মানুষ কখন মারা যাবে সে কেউ জানে না, কিন্তু মানুষ যে মারা যাবে এটা নিশ্চিত। তো যেহেতু মানুষ মারা যাবে, কখন মারা যাবে সে জানে না, যার কারণে মানুষ সর্বদাই চেষ্টা করে যে বর্তমান সময়টাকে অগ্রাধিকার দিতে, বা বর্তমানে সে সুস্থ আছে, ভবিষ্যতে তো সে সুস্থ নাও থাকতে পারে। বর্তমানে যে পণ্যটা সে কিনতে পারছে, ক্ষমতা আছে, ভবিষ্যতে সে কিনতে নাও পারে, এই জন্য সে সবসময় বর্তমান মূল্যকে অগ্রাধিকার দেয়। 2 নম্বর হলো মানুষের খাদ্য চাহিদার ক্ষেত্রে আমরা জানি বয়স পরিবর্তন হওয়ার সাথে তার খাদ্য তালিকা চেঞ্জ হয়, যার কারণে যেই পণ্যটা এখন সে খেতে পারবে সে ভবিষ্যতে নাও খেতে পারে, এরকম একটা অনিশ্চয়তা কাজ করে থাকে। এই জন্যই মানুষ সবসময় বর্তমান মূল্যকে অগ্রাধিকার দিয়ে থাকে। তাছাড়াও আরেকটা হলো যেটা মানুষ কখন মারা যাবে, যেমন আমি আজকে বেঁচে আছি, আজকে আমি যে জিনিসটা খেতে পারছি কালকে বেঁচে না থাকলে পারবো না, এই সুযোগ থেকে মানুষ বঞ্চিত হচ্ছে বলেই মানুষ সাধারণত অর্থের সমমূল্যকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দিয়ে থাকে। সো আমি আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা এটুকু বুঝতে পারছো। পরবর্তী টপিকটা হলো আমাদের পরবর্তী টপিকটা হলো প্রিয় শিক্ষার্থী দেখো এখানে বলছে কিসের দ্বারা মূল্যের পরিবর্তন, বলছে কিসের দ্বারা মূল্যের পরিবর্তন হয়ে থাকে। আমরা সাধারণত জানি যে কোনো বস্তুর বর্তমান মূল্য ভবিষ্যৎ মূল্য সমান থাকে যদি তার সুদের হার না থাকে, তাহলে আমরা বলতে পারি এখানে যে সুদের হার দ্বারা, অর্থাৎ যে কোনো মূল্যকে
বর্তমানে 100 টাকা আছে, 10% সুদ ধার্য করলে 110 টাকা, 110 টাকার সাথে 10% ধার্য করলে 120 টাকা। এভাবে বর্তমান মূল্যের সাথে যদি সুদের হারকে বা সুদকে অ্যাড করা হয় তখনই তার মূল্যের পরিবর্তন হয়ে থাকে। সো আমি আশা করি তোমরা বুঝতে পারছো। আমাদের 7 নম্বর ইম্পর্টেন্ট টপিক ছিল এখানে হবে বাট্টাকরণ কি। বাট্টাকরণ কি আমরা সাধারণত জানি যে বর্তমান মূল্য নির্ণয় করার যে একটি কৌশল আছে এটাকে বাট্টাকরণ বলে, অর্থাৎ ভবিষ্যৎ মূল্যকে বর্তমান মূল্য নির্ণয় করার কৌশলকেই সাধারণত বাট্টাকরণ বলা হয়ে থাকে। বাট্টাকরণের মাধ্যমে আসলে বাট্টাকরণ বলতেই বোঝাচ্ছে একটি ভাগ প্রক্রিয়া, অর্থাৎ বর্তমান মূল্য নির্ণয় করার যে সূত্রটি আছে আমরা জানি যে ভবিষ্যৎ মূল্যকে ভাগ করতে হয় 1+it²। এই যে একটা প্রসেস আছে যে ভবিষ্যৎ মূল্যকে যে আজকের একটা মূল্য নির্ণয় করব, অর্থাৎ 10 বছর পরে আমি যেই টাকাটা পাচ্ছি সেই টাকার আজকে কী মূল্য হবে এটা নির্ণয় করার যে একটা প্রক্রিয়া, যে একটা প্রসেস, যে একটা পদ্ধতি, এই পদ্ধতিটাকে বাট্টাকরণ বলা হয়ে থাকে। সো আমি আশা করি তোমরা বুঝতে পারছো। আমাদের পরবর্তী ইম্পর্টেন্ট টপিকটা হলো চক্রবৃদ্ধিকরণ, অর্থাৎ চক্রবৃদ্ধিকরণ কাকে বলা হয়। চক্রবৃদ্ধিকরণ বলতে বোঝাচ্ছে যে আমরা যদি কোনো আসল টাকাকে সুদ সহ বা অর্থাৎ সুদ আসলকে যদি আসল ধরে যে সুদ গণনা করা হয় তাকে চক্রবৃদ্ধিকরণ বলা হয়। অর্থাৎ আমার 100 টাকা আছে আসল টাকা, আমার 10 টাকা সুদ, তাহলে আমাদের সুদ এবং আসল আসতেছে 110 টাকা। এই 110 টাকাকে আসল ধরে তখন যে সুদটা গণনা করব, অর্থাৎ যদি আমি আবার পুনরায় 10% করে সুদ গণনা করি 1 বছরের জন্য, তাহলে দেখা যাচ্ছে কি 121 টাকা, অর্থাৎ আগে ছিল 10 টাকা, এখন 11 টাকা সুদ আসছে, যার কারণে আমার আস্তে আস্তে টাকার পরিমাণটা বৃদ্ধি পাচ্ছে। এই সুদ এবং আসলকে আসল ধরে আমরা যে সুদটাকে গণনা করি তাকে মূলত চক্রবৃদ্ধিকরণ বলা হয়ে থাকে। সো প্রিয় শিক্ষার্থী, আমি আশা করি তোমরা এটা বুঝতে পারছো। আমাদের পরবর্তী ইম্পর্টেন্ট টপিকটা হলো যেটা সুদ আসলকে কখন আসল ধরা হয়। সুদ আসলকে আসল ধরা হয় একটু আগে আলোচনা করছিলাম চক্রবৃদ্ধিকরণ করার ক্ষেত্রে, অর্থাৎ চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রেই চক্রবৃদ্ধিকরণ করার ক্ষেত্রে সাধারণত সুদ আসলকে আসল ধরা হয়ে থাকে যদি আমরা চক্রবৃদ্ধি সুদ যখন গণনা করি তখন এই নিয়মটি আমাদের বসে থাকে। পরবর্তীতে ইম্পর্টেন্ট হচ্ছে ভবিষ্যৎ মূল্য নির্ণয় করাকে কি বলা হয়ে থাকে, অর্থাৎ আমাদের বলছিলাম যে বর্তমান মূল্য নির্ণয় করাকে বাট্টাকরণ বলে, তাহলে ভবিষ্যৎ মূল্য নির্ণয় করাকেও চক্রবৃদ্ধিকরণ বলা হয়ে থাকে। তাহলে আমরা এই সহজ করে বুঝতে পারি যে কারণ ভবিষ্যৎ মূল্য বলতে বর্তমান মূল্যকে নির্দিষ্ট সুদের হারের সাথে নির্দিষ্ট সময় শেষে যে মূল্য ধরা হয় এটাই ভবিষ্যৎ মূল্য। আর এখানে এটাকে চক্রবৃদ্ধি মানে কি বর্তমান মূল্য শেষে যে সুদটা আসে সে সুদের সাথে আসলকে একত্র করে আসল ধরে আবার সুদ গণনা করা হয়, ওইটাকে আবার আসল ধরে আবার সুদ গণনা করা হয়, এইভাবে চক্রবৃদ্ধিকরণ করা হয়ে থাকে। পরবর্তীতে বলছে রুল 72, এটা একটি ইম্পর্টেন্ট প্রশ্ন। রুল 72 রুল 69 প্রায় সেম কন্ডিশন, জাস্ট দুইটা পার্থক্য আছে এখানে, আর তোমরা একটু মনোযোগ দেবে। সেটা হলো সিম্পল একটা কথা যে একজন বিনিয়োগকৃত টাকা, অর্থাৎ একজন বিনিয়োগকারী তার বিনিয়োগকৃত টাকা দ্বিগুণ করার শর্তে, এটা হলো ইম্পর্টেন্ট। দ্বিগুণ না করলে কখনোই রুল 69 বা রুল 72 বসবে না। তবে একজন বিনিয়োগকারীর বিনিয়োগকৃত টাকা অর্থাৎ আসল টাকা দ্বিগুণ করতে কত সময়ের প্রয়োজন অথবা কত সুদের হারের প্রয়োজন, এই দুইটা নিয়মকে বলা হয় রুল 72। আর রুল 72 সাধারণত বার্ষিক সুদে যখন বার্ষিক সুদ গণনা করা হয় তখন রুল 72 বসে, আর রুল 69 বসে সাধারণত অর্ধবার্ষিক যখন সুদ গণনা করা হয় তখন বসে থাকে। তাহলে আমি আবার বলতেছি যে আমার 100 টাকা, একটা উদাহরণ দিচ্ছি দেখো, 100 টাকা 200 টাকা করব, অর্থাৎ 100 টাকার দ্বিগুণ 200, এর জন্য কত সময়ের প্রয়োজন, সময় বলতে কি নাম্বার অফ ইয়ার বা এন দ্বারা প্রকাশ করে, অথবা কত সুদের হারের প্রয়োজন, একটা হয়তো বা কত সময় অথবা কত সুদের হার, যে কোনো একটা প্রয়োজন, ঠিক আছে। এটাকে নির্ণয় করাকে বলা রুল 72, আর এটাকে বার্ষিক সুদের ক্ষেত্রে। তাহলে সূত্রটি হবে n = 72 ভাগ আই, অর্থাৎ যদি প্রশ্নে আয় দেওয়া থাকে এন এর মান বের করতে হবে, যদি প্রশ্নে এন এর মান দেওয়া থাকে আয় বের করতে হবে, অথবা আমাদের সূত্রটা হবে আই = 72 ভাগ n। এইভাবে কি রুল 72 এবং রুল 69 ক্ষেত্রে একটু ব্যতিক্রম। রুল 69 ক্ষেত্রেও সেম কন্ডিশন যে
100 টাকা 200 টাকা করতে, এটা শর্তটা হলো এটা অর্ধবার্ষিকের ক্ষেত্রে, অর্থাৎ যদি 6 মাস পর পর সুদ গণনা করা হয় এই সকল ক্ষেত্রে রুল 69 বসে থাকে। শর্ত একই অর্থ দ্বিগুণ করার ক্ষেত্রে, অর্থাৎ কোনো অর্থকে দ্বিগুণ করার ক্ষেত্রে কত সময়ের প্রয়োজন অথবা কত সুদের হারের প্রয়োজন, এটি সাধারণত অর্ধবার্ষিকের ক্ষেত্রে। তাহলে আমরা যদি সুন্দর করে বলতে চাই তাহলে এভাবে বলতে হবে যে অর্ধবার্ষিক সুদের ক্ষেত্রে কোনো আসল টাকা দ্বিগুণ করতে কত সময় বা কত সুদের হারের প্রয়োজন, তাকে বলা হয় রুল 69। তাহলে রুল 69-এর সূত্রটা হলো, যেহেতু সময় বের করতে হবে 0.35, একটু পরিবর্তন আছে, 69 ডিভাইডেড ভাগের আয়, অথবা আমরা যদি আয়ের মান বের করতে চাই আয় সমান সমান 0.35, একই কন্ডিশন 69 ডিভাইডেড এন। আমরা জাস্ট কয়েকটি উদাহরণের মাধ্যমে আজকে এই প্রবলেমগুলো, যে গাণিতিক সমস্যাগুলো আমরা এখানে লিখে রাখছি, সূত্রগুলো লিখছি, আমরা সেগুলো সলভ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যে প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে আরেকটি কোশ্চেন দিয়েছি, কোশ্চেন নং 13। এখানে বলা হয়েছে যে কখন রুল 72 ও কখন রুল 69 বসে ব্যবহার করে। তা আমরা একটু আগে বলেছিলাম যে রুল 72 সাধারণত বার্ষিক সুদের ক্ষেত্রে বসে থাকে, রুল 69 সাধারণত অর্ধবার্ষিক সুদের ক্ষেত্রে বসে থাকে। তাহলে রুল 72 রুল 69-এর মধ্যে বেসিক পার্থক্য একটাই, যে বিনিয়োগকৃত টাকা দ্বিগুণ হবে, এটা যা সময়ের ক্ষেত্রে সুদের হারের ক্ষেত্রে শুধুমাত্র একটি বার্ষিক হলে রুল 72 বসবে, অর্ধবার্ষিক হলে রুল 69 বসে থাকে। পরবর্তীতে টপিকটা হলো যেটা 14 নম্বর, 1000 টাকা 9% সুদে, যে আমরা কিছু উদাহরণ দিয়েছিলাম ম্যাথমেটিক্সের জন্য, যেমন কোশ্চেন নং 14। এখানে বলা হয়েছিল যে 1000 টাকা 9% সুদে দ্বিগুণ করার শর্তে, অর্থাৎ এই 1000 টাকায় আমাদের দ্বিগুণ বলতে বোঝাচ্ছে 2000 টাকা করার শর্ত। তাহলে 1000 টাকা 9% সুদে দ্বিগুণ করা অর্থাৎ 2000 করার শর্তে বিনিয়োগ করা হলো, সময় কত হবে? তাহলে আমরা বলছিলাম যদি এখানে সুদের হারের কথা অর্ধবার্ষিক না বলে সবসময় আমরা বার্ষিক ধরতে হবে। তাহলে 9% সুদ যেহেতু আছে, 1000 টাকা দ্বিগুণ করা বলতে রুল 69 অথবা 72 বলবে। যেহেতু রুল 69 অর্ধবার্ষিকের ক্ষেত্রে, রুল 72 বার্ষিকের ক্ষেত্রে যেহেতু এখানে কিছুই বলা নেই, সো আমরা ধরে নিতে হবে এটা বার্ষিক। তাহলে রুল 72 বসবে। তাহলে রুল 72 ক্ষেত্রে আমরা সময়ের মান এন সমান সমান সূত্র শিখেছিলাম 72 ডিভাইডেড আই। তাহলে দেখি প্রিয় শিক্ষার্থী, 72 ভাগ করে আয় দেয়া, আয় বলতে 9%, তাহলে কত বছর আসতেছে? 8 বছর। এইভাবে সহজেই রুল 72 রুল 69 বসিয়ে যে কোনো গাণিতিক সমস্যা, বিশেষ করে ম্যাথমেটিক্যাল সমস্যাগুলো সমাধান করা যাবে। পরবর্তী টপিকটি দেখো, আমাদের একই ধরনের অঙ্ক আছে, জাস্ট তুমি কিছু অর্থ 9 বছরের জন্য বিনিয়োগ করলে, এখানে 9 বছর বলতে বলছে এন এর মান দেওয়া আছে 9 বছর, কিছু অর্থ বিনিয়োগ করলে, কিছু অর্থ বলতে আমার জানা নেই কত টাকা, ওই অর্থ দ্বিগুণ হতে, তাহলে এখানে কি কিছু অর্থ দ্বিগুণ করা। এখন অর্থ যদি আমি 1000 টাকা ধরি, 1000 টাকা দ্বিগুণ করতে 1000 টাকা 2000 টাকা, 500 টাকা ধরলে 1000 টাকা, 1 টাকা ধরলে 2 টাকা, যে টাকায় ধরি না কেন সেটার দ্বিগুণ করতে হবে। তাহলে দ্বিগুণ করার শর্ত বলতে রুল 69 বা 72 বসাতে হবে। যেহেতু অর্থ এখানে কোনো বছর 9 বছর বলছে, অর্ধবার্ষিক বলেনি, রুল 72 অনুযায়ী করবো সুদের হার কত। তাহলে আমরা সুদের হারের সূত্রটা বলছিলাম আই সমান সমান 72 ডিভাইডেড এন। তাহলে কত আসতেছে আমাদের? দেখা যাচ্ছে 8% আমাদের সুদ চলে আসতেছে। এইভাবে আমরা রুল 72 রুল 69-এর মাধ্যমে সহজ অঙ্কগুলো করতে পারি। দেখি এখন আমাদের পরবর্তী টপিকটা কি বলছে, 16 নম্বর। 1000 টাকা 12% অর্ধবার্ষিক, ওই যে অর্ধবার্ষিকে বিনিয়োগ করলে কত সময় দ্বিগুণ হবে? সুন্দর একটা কথা বলছে এখানে, অর্ধবার্ষিক। 1 নম্বর শর্ত হলো অর্ধবার্ষিক, 2 নম্বর শর্ত হলো দ্বিগুণ। তো দ্বিগুণ করা বলতে রুল 69 বা রুল 72 বসাতে হবে। যেহেতু এখানে বার্ষিক বলেনি, অর্ধবার্ষিক বলছে, যার কারণে আমরা কি রুল 69-এর মাধ্যমে অঙ্কটা করতে পারি। যেহেতু চাইছি কি সময়ের মান, তাহলে সময়ের সূত্র হলো এন সমান সমান রুল 69 সূত্র পড়ছিলাম আমরা 0.35 প্লাস 69 ডিভাইডেড আই অথবা এন। যেহেতু এন এখানে আছে আমাদের বসাতে হবে আই, তাহলে এই রুলসটা বসালে 0.35 প্লাস 69 ভাগ আই। আই বলতে বলছে এখানে সুদের হার, সুদের হার আর যদি আমরা 12% বসাই তাহলে সহজেই
আমরা এন এর মান পেয়ে যাবো। এটা বছর, জাস্ট তোমরা ক্যালকুলেটারে এই মানটুকু জাস্ট বসাইলে তোমরা ইনশাল্লাহ ক্যালকুলেটারে ফাইনাল মানটা পেয়ে যাবে। আমাদের পরবর্তী টপিক, যে প্রিয় শিক্ষার্থী, আমাদের এই পরবর্তী কোশ্চেনটা একটু বড় হবে। জাস্ট আমি সূত্র লিখে দেবো, সূত্র অনুযায়ী জাস্ট তোমরা এই অঙ্কটি করে নিবে। এখানে 17 নম্বর প্রবলেমটা হলো যে গ্রামীণ ব্যাংক হতে মিস্টার করিম 10,000 টাকা 5 বছরের জন্য উত্তোলন করলেন। যেহেতু আমি আরেকটা অপশানে আমি আরেকটা পেজে দেখাচ্ছি তোমাদেরকে, দেখো এখানে যেহেতু গ্রামীণ ব্যাংক থেকে 10,000 টাকা উত্তোলন করলেন বলতে বর্তমান মূল্য, তাহলে বর্তমানে তুলেছিল কত টাকা? 10,000 টাকা 5 বছরের জন্য, যেখানে এখানে এন এর মান আছে 5 বছর, প্রতি বছর 10% সুদে, তাহলে এখানে সুদের হার আছে 10%। আমরা যদি পার্সেন্টে উঠাই 0.10 হবে। 10% সুদে কিস্তিতে অর্থ ফেরত দিবেন। আমরা বলছিলাম কিস্তিতে বলতে এর মান বোঝায়, অর্থাৎ অ্যানুইটির অঙ্ক বোঝায়। অ্যানুইটি বলতে বাৎসরিক, তাহলে এটা কি প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি। আর সুদের ক্ষেত্রে বছরের শুরু না শেষ কিছুই বলে নেই, যার কারণে আমরা সবসময় বছরের শেষ ধরে নিব। তাহলে কিস্তিতে অর্থ ফেরত দেবেন, কিস্তির পরিমাণ কত? তাহলে কিস্তি বলতেই সাধারণত এ দ্বারা প্রকাশ করে। তাহলে আমরা এর আগে যখন আমরা পড়াইছিলাম, এই ক্লাসটা নিয়েছিলাম, তখন প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটির সূত্রটা কেমন ছিল? আমরা পড়েছিলাম যে প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি সমান সমান এ ইন্টু 1 মাইনাস 1 ডিভাইডেড 1 প্লাস আই টু দি পাওয়ার এন ডিভাইডেড আই। জাস্ট এই মানটা ছিল, তোমরা জাস্ট আমি তোমাদেরকে মানগুলো বসিয়ে দিচ্ছি। দেখো প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটিতে দেওয়া আছে এখানে 10,000 টাকা। আমার চাইছি এর মান, আমি এর মান বসাবো না, এর মানটাই বের করব। 1 মাইনাস 1 ডিভাইডেড 1 প্লাস 1 ডিভাইডেড 1 প্লাস আই বলতে বলছে 0.10, এতটুকু পাওয়ার কত হবে? এখানে 5 বছর ডিভাইডেড আই বলতে বলছে 0.10। তাহলে প্রিয় শিক্ষার্থী, এখানে তোমরা এইটুকু ক্যালকুলেশন করে এখানে ভাগ করলে সহজেই তুমি এর মান পেয়ে যাবে। সো আমি আশা করি তোমরা এই রুলসটা অ্যাপ্লাই করে তুমি এই প্রবলেমটা সলভ করতে পারবে। যদি এই প্রবলেমটা তুমি সলভ করতে পারো, তাহলে তোমাকে একটি এমসিকিউ এবং একটি ক্রিয়েটিভ কোশ্চেন অবশ্যই সলভ করতে পারবে। সো আমি আশা করি তোমরা এটা বুঝতে পারছো। আমরা পরবর্তী টপিকটি দেখি। এখানে কি বলছে কার্যকরী সুদ কাকে বলে? শর্ট করে বলি যে একজন ঋণ গ্রহীতা নির্দিষ্ট সময় শেষে যে সুদের হারে ঋণ পরিশোধ করে তাকে মূলত কার্যকরী সুদ বলা হয়ে থাকে। কার্যকরী সুদকে আসলে সূত্রটা হলো ইফেক্টিভ ইন্টারেস্ট রেট বা EIR। সূত্রটা হবে এরকম যে 1 প্লাস আই ডিভাইডেড এম টু দি পাওয়ার এন ইন্টু এম মাইনাস 1, এম হবে শুধুমাত্র 1 প্লাস আই ডিভাইডেড এম টু দি পাওয়ার এম মাইনাসের 1 ইন্টু 100। জাস্ট তোমার 100 লাস্টে দিলেও চলবে, অথবা সরাসরি 100 দ্বারা গুণ দিয়ে পার্সেন্টেজ দেখালেই চলবে। সো আমি আশা করি প্রিয় শিক্ষার্থী তুমি কার্যকরী সুদের সূত্রটি বুঝতে পারছো। আমরা জাস্ট লাস্ট টপিক এটা কার্যকরী সুদের সূত্রটা জাস্ট অ্যাপ্লাই করে আমরা দেখি অঙ্কটা করার চেষ্টা করব। 10,000 টাকা 12% ত্রৈমাসিক সুদে, এখানে ত্রৈমাসিক বলতে চক্রবৃদ্ধির সংখ্যাকে বোঝানো হয়। আর যেহেতু এখানে সুদের হার দেওয়া আছে 12%, আমি 12% উঠালে লিখতে পারি আমরা 0.12। আর এখানে যেহেতু ত্রৈমাসিক বলা হয়েছে, আমরা জানি সুদ যদি বাৎসরিকভাবে দেওয়া থাকে, অর্ধবার্ষিক, ত্রৈমাসিক, মাসিক, তারপর 2 মাস পর পর, সাপ্তাহিক, দৈনিক এভাবে দেওয়া হয়ে থাকে। যদি ত্রৈমাসিক হয় তখন এম এর মান বসে। আমরা জানি ত্রৈমাসিক বলতে 3 মাস পর পর সুদ একবার গণনা করা হয়। যেহেতু 1 বছরে 12 মাসে 1 বছর হয়ে থাকে, আমাদের 3 মাস পর পর একবার গণনা করলে 3 মাসে একবার, 6 মাসে 2 বার, 9 মাসে 3 বার এবং 12 মাসে 4 বার। তাহলে m সমান 4 লিখতে পারি আমরা। এখানে আমাদের দুইটা উপাদান হলে ইনশাআল্লাহ আমরা সলভ করতে পারতেছি। তাহলে আমরা যদি বলছে প্রকৃত সুদ বা কার্যকরী সুদ একই কথা, তাহলে ইফেক্টিভ ইন্টারেস্ট রেট ইজ ইকুয়াল, প্রিয় শিক্ষার্থী দেখো 1 প্লাস আই বলতে বলছে এখানে সুদের হার কত পার্সেন্ট, যেহেতু আমি সূত্রটা লিখছি শুরুতে 12%, তাহলে 0.12 ডিভাইডেড 4 টু দ্য পাওয়ার 4 মাইনাস 1 ইন্টু 100। তোমরা দিতে পারো, 100 দিয়ে নিবা, দেখো টোটাল একটা মান চলে আসবে। সো প্রিয় শিক্ষার্থী, আমি যে টপিকসগুলো নিয়ে আজকে আলোচনা করছি এগুলো খুবই ইম্পর্টেন্ট টপিকস এই চ্যাপ্টারের।
এবং আশা করি তোমরা যদি একটু মনোযোগী হয়ে থাকো তাহলে তুমি সহজেই এই চ্যাপ্টারের যতগুলো এমসিকিউ কোশ্চেনগুলো আছে এর মধ্য থেকেই সাধারণত কমন পড়ে যায়। তাছাড়া যে কোনো কনফিউশন থাকে, আমি যেগুলো লেকচার করছি, যে টপিকগুলো নিয়ে আজকে আলোচনা করছি, এগুলোতে যদি কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবে।